প্রাণী জগতের প্রতিনিধি মনে হবে, বাঁদিকেরটা অবশ্যই এক ধরনের পাখি মনে হচ্ছে, কিন্তু কি পাখি সরাসরি এক্ষুনি বলতে পারবো না। আমরা আন্দাজ করতে পারি, এক একজনের আন্দাজ এক এক রকম হবে, সেটাই স্বাভাবিক। ডান দিকেরও শিয়াল, বাঘ, কুকুর অনেক কিছুই হতে পারে, কিন্তু আমরা সঠিক কিছু বলতে পারবো না। এই বিষয়টা যে সঠিক কোনো পরিচিতি যে আমরা পাবো না ওনার ছবি দেখে। কেউ বলতেই পারে একটা, এই তো মনে হচ্ছে বেশ একটা সারস পাখি, লাফিয়ে লাফিয়ে চলেছে, কিন্তু হঠাৎ করে আমাদের চোখে পড়ে সারস পাখি, কোন সারস পাখির ঠোঁট এরকম হয়, এতে যেমন একটা উল্টে আঁকা ঠোঁট। রবীন্দ্রনাথ ঠাকুর কি জানতেন না যে সারস পাখির ঠোঁট এরকম হয় না? অবশ্যই জানতেন। তাহলে কি এটা ইচ্ছাকৃত নয়? অবশ্যই ইচ্ছাকৃত। কেন এই ইচ্ছাকৃতভাবে এভাবে করলেন, উল্টে দিলেন? এটা কি এই কারণে যে সারস পাখির বাকি যে শরীরী ভঙ্গিমা, বাকি যে শরীরের ভাষা, সেই ভাষার সঙ্গে সেই ছন্দের সঙ্গে কতকটা মিলিয়ে ঠোঁটটা এঁকেছেন, সেটা বাস্তবসম্মত হোক বা না হোক। এবং বারংবার এই কথা বিভিন্ন জায়গায় রবীন্দ্রনাথ বলছেন যে যদি তোমরা জিজ্ঞেস করো, একটা সময় প্রায় বাধ্য হয়ে, বলা যেতে পারে চাপে পড়ে উনি বলতে বাধ্য হয়েছেন, একটুখানি হলেও ব্যাখ্যা করতে বাধ্য হয়েছেন যে ওনার ছবির বিষয়, ওনার ছবির ভাবনাটা কি। বহু মানুষ বারবার জিজ্ঞেস করছেন, গুরুদেব একটু বলুন আপনার ব্যাখ্যাটা কি। তখন একবার বলেছিলেন একটা লেখায়, সেটা প্রকাশিত আছে, যে যদি বলতে পারো ছবি আমাকে কেন টানে, ছবি আঁকা কেন টানে, আমার নিজের শিল্পী হিসেবে বারবার ছবি আঁকাতে কেন জড়িয়ে পড়তে ইচ্ছে করে, আমি এক কথায় উত্তর দিতে পারি। সেই উত্তরটা কি? ছন্দ। এবং এটাও উনি বলছেন, অনেকে অল্প বয়স থেকেই তো আমি ছন্দের কারবারি, কবিতায়, গানে, ফলে ছন্দটা আমার মন চালাতো। আর আমি ছবি আঁকার সময় এই ছন্দটা খোঁজ করি। আবার এটাও বলছেন, অনেক সময় খোঁজ করতেও হয় না, এই ছন্দটা যেন আমার কাছে এসে ধরা দেয়, আত্মসমর্পণ করে। অন্তত একটা ব্যাখ্যা উনি স্পষ্ট করে দিচ্ছেন, সেটা হলো ছন্দ। কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা গানের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে যেমন চট করে ছন্দের কথাটা, ছন্দের যে একটা ভূমিকা আছে, যতটা বুঝতে পারি এবং জানি, ছোটবেলা থেকেই আমরা জানি ছন্দে গান গাইতে হবে। আমি ছোটবেলায় তবলা শিখতাম, বারবার আমাকে মাস্টারমশাই বলতেন ছন্দে বাজাতে হবে। কিছু কিছু কবিতা, এমনকি যে কবিতায় অন্তমিল নেই, সেখানেও ছন্দে আবৃত্তি করতে হবে, ছন্দে পড়তে হবে। কিন্তু ছবি আঁকার ছন্দ, এটা কিন্তু আমরা চট করে শুনি না। রবীন্দ্রনাথ সেভাবে দেখতে গেলে প্রথম একজন মানুষ যিনি স্পষ্ট করে একজন ছবি আঁকিয়ে হিসেবে ছবির ক্ষেত্রে এই ছন্দের কথাটা উনি প্রতিষ্ঠা করলেন, অন্তত নিজের ছবির ক্ষেত্রে। এবং যখন আমরা এই বলতে পারি প্রায় আজগুবি, কাল্পনিক জীবজন্তুর ছবি দেখছি, বিশেষ করে পাখি, জীবজন্তু, তখনও যেটা একটু আগে বললাম, যেমন অজানা লাগছে, অচেনা লাগছে, আজগুবি লাগছে, আবার একই সঙ্গে, এটা আমার নিজের ব্যক্তিগত কথা নয়, রবীন্দ্রনাথের ছবি আমি যখন বহু মানুষকে বিভিন্ন সময় দেখিয়েছি, বিশেষ করে ছোটদেরকে দেখিয়েছি, তারা কিন্তু এটা মানতে রাজি হয়নি কখনো যে আমি চিনতে পারছি না, এটা তো অচেনা অজানা কোনো প্রাণী, অর্থাৎ একটা আকার, একটা ফল, সেটাকে আমি কোনোভাবে চিনতে পারছি না। বড়রা তবুও মেনে নেয়, হতে পারে পুরোটা কাল্পনিক, পরাবাস্তববাদী, সাররিয়াল, এরকম বলে ফেললাম। কিন্তু ছোটরা সাধারণত আমি দেখেছি কোথাও না কোথাও ওই যে রবীন্দ্রনাথ বলেছেন চর্মচক্ষুতে দেখা, সেই বাস্তব দেখার সঙ্গে একটা ঠিক যোগাযোগ বার করে ফেলে।